শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন সময় হলো বিকাল প্রায় ৫:৩০টার মতো বাজে। তো বাচ্চাদের নিয়ে যে দেখুন কোথায় চলে এসেছি। আমরা অনেক ঘোরাফেরা করেছি আজকে ভালোই লেগেছে। বাসা থেকে যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর এখন তো রিমিঝিমি বৃষ্টি পড়ছে মাশাআল্লাহ। আমাদের শালীন আজকে কার ড্রাইভ করছে দেখে তো আমরা মহা খুশি সবাই মিলে। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বাংলাদেশি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর প্রচুর বাতাস ছিল। তো বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, তখন আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর গন্ডগোল চলছিল। তো বাচ্চারাও কিন্তু বাসায় বোরিং ফিল করছিল। ওরা শুধু বলছিল কোথায় যাবে, কি করবে, স্কুল নেই, পড়াশোনা নেই, সব কিছু মিলিয়ে আমরাও কিন্তু বোরিং ফিল করছিলাম, বাসায় ভালো লাগছিল না। তো সেজন্য এই খোলামেলা জায়গাটা আমরা খুঁজে নিয়েছি। যতদিন আমাদের দেশে গন্ডগোল গিয়েছে, মানে গ্যাঞ্জাম গিয়েছে, রাস্তাঘাট সব কিছুই কেমন অবরোধ ছিল। তো এই জায়গাটাতে আমরা প্রতিদিন বিকালবেলা চলে আসি। আর এই যে এখানে এসে আমরা হাঁটাহাঁটি করছিলাম। আর এই যে আকাশটাও কিন্তু কি সুন্দর লাগছে, তাই না? ছোটবেলায় আমরা যখন এরকম আকাশ দেখতাম যে কালারটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আমরা ভয় পেয়ে যেতাম যে কী যেন হবে আজকে। আবার হাসান হোসেনের রক্ত অনেকেই বলতো সেটা। তো ছোটবেলায় যে যা বলেছে আসলে আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি কথাগুলো। তো কথাগুলো কতটুকু বাস্তব সেটা কিন্তু আমরা নিজেও জানি না। তো একটু হাঁটাহাঁটি করেছি এখানে, পরে দেখি রিমিঝিমি বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়লে কিন্তু দূরে কোথাও যাওয়া যায় না, যেহেতু আমরা এখানে সাইডে গাড়ি রেখেছি। আশেপাশে একদমই লোকজন ছিল না, নিরিবিলি একটা জায়গা ছিল। আর শালীন তো শুধু সবসময় গাড়িতে যখন উঠে যে সবাই গাড়ি চালাতে পারে, সে পারে না। তো এই বায়নাটা সবসময় করে। তো আজকে আমি সালমানকে বললাম, আচ্ছা এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে ওকে দাও, দেখি কি করতে পারে। তো সালমানও ওকে দিয়ে দিয়েছে, গাড়ি দিয়ে বলল যে যাও তুমি এবার চালাও। ও বলতেছে আমাকে না বলে দিলে আমি কিভাবে গাড়ি চালাবো, আমি তো বুঝতেছি না। তো সেজন্য সালমান বলল যে আমিও তো ছোটোবেলায় এভাবে চালিয়েছি, আমি নিজে থেকে শিখেছি। তারপর গেমস খেলে খেলে সালমান কিন্তু এগুলো শিখেছে। তো শালীন বলছে আমিও গেমস খেলেছি, বাট অত বেশি আমি পারি না, আমাকে একটু দেখিয়ে দাও। তো যাই হোক, এই যে মাশাল্লাহ শালীন এখন গাড়ি চালাচ্ছে। আর সালমান কিন্তু বলে দিচ্ছিল আসলে এত ছোট বাচ্চাদের হাতে কিন্তু গাড়ি দেওয়া একদমই ঠিক না। তারপরেও যেহেতু কান্নাকাটি করছিল, মানে কান্নাকাটি না, যে ওর কাছে খারাপ লাগছিল যে সবাই গাড়ি চালাতে পারে আমি কেন পারি না, আমাকে মাঝে মধ্যে একটু দিও ট্রাই করার জন্য। তো সেজন্যই আর কি ওকে একটু ট্রাই করার জন্য দিয়েছি। আর আশেপাশে যদি লোকজন হাঁটাহাঁটি করতো তাহলে কিন্তু এখানে আমরা গাড়ি একেবারেই দিতাম না। যেহেতু জায়গাটা অনেক খোলামেলা ছিল, নিরিবিলি জায়গা, লোকজন কম ছিল, সেজন্য কিন্তু গাড়িটা ওকে দেওয়া হয়েছে। তো এই তো ৫ মিনিটের মতো শালীন গাড়ি চালিয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিন্তু গাড়ি চালানো হয়েছে। পরে আমরা শপিংয়ে চলে এসেছি। আর বাহিরে বৃষ্টি পড়ছিল। তো সেজন্য আর বেশি হাঁটাহাঁটি করা হয়নি। আর মাগরিবের আজানও পড়ে গিয়েছে, সেজন্য ভাবলাম বাসায় যেয়ে নামাজ পড়তে হবে। তো আমরা একটা শপে চলে এসেছি। আর বাচ্চারা বলল ড্রিঙ্কস খাবে। তো আমি বললাম যে অন্য ড্রিঙ্কস না খেয়ে এখানে তো আখের রস পাওয়া যায়, চলো তোমাদেরকে আখের রস কিনে দিই। তো বাচ্চারাও রাজি হয়ে গিয়েছে। আমরা একটা শপিংয়ে চলে এসেছি। আর এখানে এসে দেখি বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, খুবই সুন্দর ঘ্রাণ বের হয়েছে। তো আমি বললাম কোথা থেকে আচারের ঘ্রাণ আসতেছে, পাশেই দেখি আচার কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো বাসায় প্রচুর আচার আছে, সেজন্য আর আচার এখান থেকে নেওয়া হয়নি। আর এই যে দেখুন আখের রসটা নিয়েছি। ফ্রেশ খাবার কত ভালো লাগে, তাই না? বাচ্চাদের মাঝে মধ্যে এটা বুঝাই, ওরা কিন্তু একদমই বুঝে না। ওরা শুধু ড্রিঙ্কস খাবে, কোক, পেপসি, এটা সেটা, মানে বাজে ধরনের জিনিস খাবে যেগুলো খেলে শরীর অসুস্থ হতে পারে। তো বললাম যে চলো তোমাদের আখের রস কিনে দিই। আর আখের রসটা খেয়ে ওরা বলতেছে আসলেই কিন্তু আখের রসটা খেতে ভীষণ ভালো লেগেছে, অনেক মজা হয়েছিল। ওদের কাছেও নাকি ভালো লেগেছিল। তো যাই হোক, অনেক হাঁটাহাঁটি করেছি আজকে আমরা। আর যখন আমাদের দেশে গন্ডগোল গিয়েছে, মানে গ্যাঞ্জাম গিয়েছিল, তখন তো আমরা কি করব না করব কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। মন ভীষণ খারাপ ছিল। আর বাসায় কি রান্নাবাড়া করব সেটা নিয়েও টেনশনে ছিলাম। কারণ যখন বাহিরে যাই যখন তখনই কিন্তু খাবার-দাবার কিনতে পাওয়া যেত না। যেটা আমরা চেতাম সেটাই কিন্তু পেতাম না। তো বাচ্চাদের জন্য আমি চিকেন করেছি, তার সাথে খিচুড়ি রান্না করেছিলাম। আর এদিকে আমি গরুর পায়া বসিয়ে দিয়েছি। গরুর পায়াটা হতে অনেক টাইম লাগে, কিন্তু এটা যত বেশি জাল করা হবে ততই কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তো গরুর পায়াটা কিন্তু একটু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি প্রথমে, তারপর একদম ফুল করে হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি। এটা বলক আসতেই থাকবে, আসতেই থাকবে। ১ ঘন্টার মতো আমি এটাকে জাল করব, যেন হাড্ডি থেকে একদম মাংসগুলো খুলে খুলে আসে, মানে একদম সফট হয়ে যায়, ওরকম অবস্থা নিয়ে আসবো আরকি। তো জাস্ট আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর সব ধরনের মসলা একত্রিত করে সাধারণত আমরা যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক ওইভাবেই কিন্তু বসিয়েছি আমি।
আর মনে হচ্ছে প্রচুর তেল, তাই না? গরুর পায়া থেকে কিন্তু এমনিতেই প্রচুর তেল বের হয়। তো ভাবলাম কিছু রুটি তৈরি করে নেই। আর এই যে এখানে রুটি তৈরি করতে চলে এসেছি। আর কিচেনের অবস্থা তো জানেনই, এত বেশি গরম যে কিচেনে কাজ করতে একদমই ইচ্ছে করে না। তারপরেও কিছু করার নেই, বাচ্চাদের দিকে তাকিয়ে তো কিচেনে কাজ করতে হবে। তো আজকে অনেকদিন পর ভাবলাম কিছু রুটি তৈরি করি। তো রুটি তৈরি করার জন্য এই যে কিচেনে চলে এসেছি। তো আমাদের বাসায় আবার ২ ধরনের রুটি তৈরি করতে হয়, লাল আটার রুটি, সাদা আটার রুটি। লাল আটার রুটিটা আপনাদের ভাইয়া খেতে ভীষণ পছন্দ করে। আর লাল আটার রুটি আমাদের বাসায় কেউ খেতে পছন্দ করে না। মানে আমি, সালমান, শালীন, মীরা ওরা একদমই খাবে না। আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে। সেজন্য ২ আইটেমের রুটি তৈরি করতে হয়। লাল আটার রুটি যেদিন তৈরি করি আমরা খেতে পারি না। আর যেদিন সাদা আটার রুটি তৈরি করি সেদিন আপনাদের ভাইয়া খাবে না। তো মহা মুশকিলে পড়ে গিয়েছি। তো গতকালকের কিছু লাল আটার রুটি রয়ে গিয়েছে, সেগুলো হয়ে যাবে। আর আজকে আমি কিছু লাল আটার রুটি সেঁকে নিব। কিছু সেঁকে আমি রেখে দেই অনেকগুলো করে, তো ২-১ দিন খাওয়া যায়। আর এখানেও কিন্তু আমি সাদা আটার রুটিগুলো সেঁকে নিচ্ছি। এগুলো আমরা কিছু খাবো আর কিছুটা রেখে দিব। সবগুলো রুটি তো আর খেয়ে শেষ করা যাবে না। মাশাআল্লাহ রুটিগুলো খুবই সুন্দরভাবে ফুলতেছিল। আসলে রুটি তৈরি করা ডোটা যেভাবে তৈরি করা হয়, ডোয়ের উপরে কিন্তু রুটি ফুলে। ডোটা কিন্তু অনেক বেশি সফট হতে হবে। তাতে কিন্তু রুটিগুলো অনেক বেশি ফুলে যায়। আর পাতলা, পাতলা রুটি তৈরি করলে এমনিতেই কিন্তু ফুলে যায়। তো যাই হোক আমি রুটিগুলো এক, এক করে তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলা কিন্তু খুব সুন্দর ফুলেছে, যে এক, এক করে কিন্তু আমি অনেকগুলা রুটি ভেজে নিয়েছি। আর কিচেনে তো গরম থাকেই, সেটা আমরা কম বেশ সবাই জানি। কয়েকদিন এত রোদ উঠেছে, মানে গরমের জন্য বাসায় থাকাই যাচ্ছিল না। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জন্য কিছুই ভালো লাগছে না। বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারছি না, সংসারে কাজকর্ম ঠিকমতো করতে পারছি না। তারপর কাপড়-চোপড় ওগুলো শুকাতে পারছি না। কেমন যেন কাপড়-চোপড় থেকে গন্ধ, গন্ধ আসতেছে। সেগুলো আবার ওয়াশ করতে হচ্ছে। একবারে কাজ ২ বার করতে হচ্ছে আরকি। আর এক, এক করে আমি যখন রুটিগুলো ভাজছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। কারণ প্রত্যেকটা রুটিই কিন্তু খুব সুন্দরভাবে ফুলতেছিল। আর এই রুটিগুলো দেখে আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে। কারণ সাদা আটার রুটিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। এই রুটিটা কিন্তু সবসময় আমার বাসায় অনেকগুলো করে তৈরি করে রেখে দেই। আর এই যে অনেকগুলো রুটি কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এদিকে যে গরুর পায়া রান্না করেছিলাম সেটাও কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে কষে আসবে। মানে তেলটা যখন উপরে সম্পূর্ণ ভেসে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিব। আর এগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে। অনেক ঘন্টা ধরে জাল দেওয়া হয়েছে, প্রায় ১-১.৫ ঘন্টার মতো আমি শুধু জালই করছি এগুলো। আর এখন সময় হলো ৮টা ২৫ বাজে। তো প্রতিদিন সকালবেলা আমার যখন নাস্তা তৈরি করা, দুপুরে রান্না বাড়া সব কিছু হয়ে যায়, তখনই কিন্তু দুপুরবেলা অনেক সময় দুপুরবেলাও হাঁটি, সকালবেলাও হাঁটি। তো সকালবেলা আজকে ভাবলাম হেঁটে ফেলি, তা না হলে বিকেলবেলা আমি আবার টাইম পাবো না। তো সবসময় আমাদের বাসায় এই জায়গাটাতে আমি হাঁটি। তো আজকেও কিন্তু আমি হাঁটবো এখন এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। আমি প্রায় ৪০ মিনিট, অনেক সময় দেখা গিয়েছে যে হাতে ফোন থাকে তো সেজন্য ফোন দেখতে, দেখতে আমার প্রায় ১ ঘন্টা ১.৫ ঘন্টাও চলে যায়। আমি টেরও পাই না। আবার অনেক সময় দেখা গিয়েছে ২০ মিনিট হাঁটতেও একদম ভালো লাগছে না। কেমন যেন লাগতেছে। তো এভাবে কিন্তু মানে শরীরটা যখন ভালো থাকে তখন হাঁটতে ইচ্ছা করে। তো আমি এভাবে ১ ঘন্টা ৪০ মিনিট বা ৩০ মিনিটের বেশি যাই না কখনো। তো ১ ঘন্টা একটু কমই করা হয়। এখন ৪০ মিনিট ৩০ মিনিট এরকম হাঁটি আরকি। আর এই যে চুলায় আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটাও হচ্ছে আর এখানেও আমি হাঁটাহাঁটি করে নিচ্ছি। আর এইদিকে এই যে আমাদের শালীন হাড় নিয়ে বসেছে। সে হাড় খেতে একদমই পছন্দ করত না। যখন দেখতেছে সালমান খাচ্ছে। সালমানও কিন্তু একসময় পছন্দ করত না হাড় খেতে। তো যখন দেখেছে আমরা সবাই মিলে হাড় নিয়ে মানে টানাটানি করি যে হাড় আমাদের অনেক পছন্দ, তখন থেকে সালমান খাওয়া শুরু করেছে। এখন আবার মাশাআল্লাহ শালীনও খেতে পছন্দ করে। কিন্তু মীরা একদমই খেতে চায় না। ও হাত দিয়ে ছুঁয়েও দেখবে না। তো তাকে কিন্তু খাইয়ে দিতে হয়। তো যখন আমাদের দেশে সমস্যা ছিল তখন তো আমরা বাসায় বসেছিলাম। তো আমাদের এরিয়াতেই আমরা গাড়ি নিয়ে একটু ঘোরাফেরা করেছি। দূরে কোথাও যেতাম না। তো যখন আমাদের এরিয়াতে আমরা ঘোরাফেরা করছিলাম তো রাজবাংলা গেটের সামনেই কিন্তু পুলিশের গাড়ি দেখতে পেলাম। আর সেখান থেকে মানে যত স্টুডেন্ট আছে তাদেরকে ধরে, ধরে নিয়ে যাচ্ছিল। তো এই ব্যাপারটা দেখে আমার এত বেশি খারাপ লেগেছে যে এখানে তো ভালো মানুষই, সব স্টুডেন্টরা তো ভালোই, তাদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছে সবাই। মানে পুলিশরা ধরে, ধরে শুধু গাড়িতে তুলছিল। তো ওনারা কিছু বলছিল না। ওনারাও কিন্তু উঠে বসে আছে। এই জিনিসটা দেখে আমার খারাপ লাগছিল। তখন আমি আমার বাচ্চাদেরকে বললাম, "চলো আমরা বাসায় চলে যাই।" পরে আমরা গাড়ি ব্যাক করে পরে বাসায় চলে যাই। মানে মনটা একদম খারাপ হয়ে গিয়েছে। পরের দিন থেকে আমি বাহিরে যাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম। তো আপনাদের ভাইয়ার বাসায় বোরিং লাগছিল। সে বলতেছে যে, "না, বাসায় কতক্ষণ বসে থাকা যায়, ভালো লাগছে না, চলো বাহিরে যাই।" তাকে ঘরে একদম আটকিয়ে রাখা যাচ্ছিল না, এরকম অবস্থা হয়ে গিয়েছে আমাদের।
তো কি আর করা, আমরা এখন বাহিরে চলে এসেছি। আর ৩০০ ফিটের রাস্তায় যখন আমরা যাই আমাদের গাড়ি কিন্তু ঘেরাও করে ফেলে আর্মির গাড়ি আরকি। যখন আর্মির গাড়ি আমরা দেখতে পাই তখন তো আমি ভয়ে একদম শেষ, যে সালমান গাড়ি চালাচ্ছে সেও কিন্তু স্টুডেন্ট, তো কী না কী হয়ে যায়। তো তখন আপনাদের ভাইয়াকে আমি বকাবকি শুরু করে দিয়েছি যে, "কেন এদিকে গাড়ি নিয়ে এসেছো? আমার তো অনেক ভয় লাগছিল।" তো তখন তার ভিডিও করা সম্ভব হয়নি। এভাবে হাত পা কাঁপছিল যে কখন কী হয়ে যায়। পরে আর্মিরা বলল, "আপনারা এখানে কেন এসেছেন? আপনারা তো জানেন পুরো বাংলাদেশে এখন কারফিউ, এখানে আসা একদমই নিষেধ।" তো আমরা বলতেছি যে, "আমরা আমাদের এরিয়াতে যাবো, সেজন্য গাড়ি ঘোরানোর জন্য এসেছি।" পরে বলল, "ঠিক আছে তাহলে চলে যান।" আবার সামনে যখন যাই তখনও আমাদের গাড়ি আবার আর্মি আমাদেরকে জিজ্ঞেস করে, "আপনারা কোথায় যাবেন?" এরকম করে, করে তারপর আমাদের এরিয়াতে আমরা এসেছি। তো বুক কিন্তু একদম ধড়ফড়, ধড়ফড় করছিল তখন ভয়ে। আসলে কি থেকে কি হয়ে গিয়েছে সেটা আমরা নিজেও কিন্তু টের পাইনি। আর এরকম পরিস্থিতিতে আমরা পড়বো সেটা তো আমরা কখনো কল্পনাও করিনি। তো যাই হোক, গ্রোসারি শপে চলে এসেছি। আর এই ভিডিওটা যেহেতু আমি একটু, একটু করে আপনাদের জন্য শুট করে রেখেছি, সেজন্য এদিক ওদিক হতে পারে। মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, সেজন্য রুটিনে পরিণত হয়নি আরকি ব্লগটা। তো যাই হোক, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আসার পর বাচ্চারা একটু স্ন্যাকস আইটেমগুলো একটু বেশি করে নিয়ে যাবে। মানে চিপস আইটেমগুলো আরো একটু বেশি নিতে চাচ্ছে, যেহেতু অনেকদিন ধরে বাসায় বসে আছে। আর বাসায় বসে থাকার পর কিন্তু বাচ্চারা এটা সেটা একটু বেশি খেতে চায়, যেহেতু স্কুল নেই এখন, তো সেজন্য ওদের জন্য স্ন্যাক্স আইটেমগুলো একটু বেশি পরিমাণে নিয়ে গিয়েছি। আর আমার বাসার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন ছিল, সেগুলো কিন্তু আমি এখন দেখে, দেখে কিনে নিচ্ছি। পুরো শপিংটাই আমরা একটু ঘোরাফেরা করে দেখছিলাম যে কোন, কোন আইটেমগুলো আমাদের বাসায় শেষ হয়ে গিয়েছে। আর আমার বাসায় আমি সবসময় এভাবে বাজার করি যে একেবারে শেষ হয়ে গিয়েছে, খাবার নেই, ওরকম বাজার আমি করি না। যেমন আমাদের বাসায় অনেক কিছু কিন্তু ১-২ প্যাকেট থাকে। যেমন লবণ থাকে, আটা থাকে, তেল থাকে। অল্প পরিমাণে থাকা অবস্থায় আমি আবার কিনে রাখি। তখন একবারে শেষ হয় না। তো আমার কাছে মনে হয় এই খাবারগুলো অনেক দিন যায়। তো ভিম বার সাবান, তারপর কাপড় কাচা পাউডার। দেখা গিয়েছে বাসায় ২ প্যাকেট আছে, আমি আরও ২ প্যাকেট নিয়ে আসি। দেখা গিয়েছে ভিম বার সাবান ৪ টা আছে, আমি আরও ৪ টা নিয়ে আসি। তাহলে আমার সাবান কখনোই শেষ হবে না। তো এভাবে কিন্তু আমাদের বাজারটা করা হয়। যখনই বাহিরে আসি তখনই চিন্তা করি যে কোন জিনিসটা কমে গিয়েছে সেটা একটু বাড়িয়ে নিয়ে যাই। এভাবে কিন্তু আমাদের বাজারটা করা হয়। তো সেজন্য মনে হয় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি বা প্রতিদিনই বাজার করছি ওরকম না। আসা যাওয়ার মধ্যে অল্প, অল্প করে বাজার করে নিয়ে আসলে সেটা ভালো। তো সেটাই আমরা করি। যেদিন বাহিরে যাই অল্প, অল্প করে নিয়ে আসি। যেমন এই যে আজকে বাহিরে গিয়েছি, অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। তো সাপ্তাহিক বাজার বলতে পারেন এটা, প্রতি সপ্তাহে কিন্তু টুকিটাকি বাজার প্রয়োজন হয়। তো এই যে আমরা এখন বাসায় চলে এসেছি আর শালীনকে বললাম, "তুমি সবকিছু নামিয়ে নাও, আমার কাছে টায়ার্ড লাগছিল।" পরে আমি ডাইনিং এর চেয়ারে বসে ভিডিও করছিলাম আর সে কিন্তু এক, এক করে নামাচ্ছিল, নাম বলে দিচ্ছিল, "এটা কি, সেটা কি, ওটা কি?" সেটা আর আমি দেইনি। ভয়েসটা আমি দেইনি আরকি। তো ও কিন্তু ওগুলো এক, এক করে নামিয়ে নিচ্ছে। যেখানে আমি আটা নিয়েছি, ডানু নিয়েছি। এগুলো কিন্তু বাসায় আছে, তারপরেও আমি নিয়ে এসেছি একটু বাড়িয়ে। আর এখানে টোস্ট নিয়ে এসেছি। এটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, চা কফির সাথে। এই বিস্কিটটার মধ্যে আমার কাছে মনে হয় কি চিনিটা একটু কম। তো সেজন্য আমি এই বিস্কিটটা নিয়ে আসি। আর এই যে মুড়ি, মুড়ি তো আপনাদের ভাইয়ার প্রিয় খাবার। সে মুড়ি যখন দেখবে তখন শুধু মুড়ি খেতেই থাকবে, খেতেই থাকবে। তার কাছে নাকি এত বেশি ভালো লাগে। তো যাই হোক, বাচ্চাদের পছন্দের কিছু খাবার আমাদের বাসার জন্য টুকিটাকি কেনাকাটা এগুলো করে নিয়ে এলাম। আর এগুলো একটু গুছিয়ে রাখবো এখন সম্পূর্ণ। আর যে টোস্ট বিস্কিটের কথাটা বলছিলাম, এটা একসময় চিনি বিস্কিটটা আমি প্রচুর খেতাম। আমার কাছে খুবই ভালো লাগতো। তো এখন যেহেতু খাবারের মধ্যে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি, সেজন্য আমি যেটার মধ্যে চিনি নেই সেটাই নিয়ে আসি। তো এই বিস্কিটটা খাবার পর বুঝতে পারলাম বিস্কিটটা অনেক সফট, খেতেও অনেক বেশি ভালো লাগে। সেজন্য আমাদের বাসার কিন্তু সবাই এখন মোটামুটি পছন্দ করে। তবে বাচ্চারা এই ধরনের বিস্কিটগুলো একদমই খেতে চায় না। ওদের শুধু পছন্দ চকলেট বিস্কিট। মানে চকলেট যেকোনো আইটেম দিয়ে আপনি তৈরি করে দিবেন, ওরা কিন্তু এভাবেই খেয়ে নেবে। আর তার সাথে যে কিছু ফ্রোজেন আমি এখানে পরোটা নিয়ে এসেছি, তারপর নাগেটস নিয়ে এসেছি। এটা তো রেগুলার আমার ফ্রিজে থাকবেই। যখন তখন বাচ্চারা ক্ষুধা লাগে। রাতের বেলা কি বলে, দেখা গিয়েছে আমরা ডিনার করে সবাই শুয়ে পড়েছি। আবার রাত ১২টা-১টার দিকে বাচ্চারা উঠে সবকিছু দেখবে ফ্রিজে কি আছে, রান্নাঘরে কি আছে। তো সেজন্য ওদের জন্য ফ্রোজেন আইটেমগুলা রেখে দেই। যখন ক্ষুধা লাগবে তখন ঝটপট যেন ওরা তৈরি করে খেতে পারে। তো এই যে এখন ফ্রোজেন আইটেমগুলো আলাদা করে রেখে দিচ্ছে। আর আমি ওদেরকে দায়িত্ব দিয়েছি আজকে যে, "তুমি আর শালীন দুজনে মিলে সবকিছু গুছিয়ে রাখবা।" যেমন মীরাকে বলেছি আর শালীনকে বলেছি। আর বাজারগুলো আমাদের গোছানো হয়ে গিয়েছে। আর ওই যে বলেছিলাম না যে একটু, একটু করে ভিডিও করে রেখেছি, সেজন্য অনেক লম্বা ভিডিও হয়ে যেতে পারে বা এদিক সেদিক হতে পারে ভিডিও। তো এটা ছিল পরের দিন। আজকে থেকেই কিন্তু মীরার টিউশন শুরু। তো ভাবলাম ওকে আমি বিকেলবেলা নাস্তাটা খাইয়ে তারপর নিয়ে যাই। তো আজকে আর বাসায় নাস্তা তৈরি করিনি। ওর জন্য আমি একটা রেস্টুরেন্টে বসেছি। এখানে ড্রিঙ্কও আর একটা পিজ্জা কিনে দিয়েছি।
এটার নাম হলো কোরিয়ানা পিৎজা। তো এই পিৎজাটা খেতে ও ভীষণ পছন্দ করে, তো মাঝে মধ্যে কিনে দেই। বাইরের খাবার তো অত বেশি খাওয়া ভালো না, তারপরও বাচ্চাদের যেহেতু পছন্দ তাই ওর জন্য কিনে নিলাম। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি। জানি না আজকের ব্লগটি কেমন হয়েছে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।